কোনো ইউটিউবাররা সরকার চালাচ্ছিল বলে মনে হয়েছে, মব রাজারা দেশ শাসন করছিল, প্রফেসর ইউনূস তার নামে একের পর এক লাইসেন্স নিচ্ছিলেন। এই কথাগুলো তো আমাদের 18 মাসে দেখার কথা ছিল না। 1400 মানুষের জীবন, 27,000 মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আরেকটি পোশাকি সরকার পেলাম, এবং যেই সরকার সংস্কারের পক্ষে কথা এখন বলছেন না। জুলাই অগাস্টের তরুণরা এরকম একটি পশ্চাৎপদ রাজনীতির অংশ হয়ে নির্বাচনে অংশ নিয়েছে, এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্য অত্যন্ত কলঙ্কময় হয়েছে। এবারের নির্বাচনে অনেকেই বলছে বিএনপির বিজয় হচ্ছে প্রণিধানযোগ্য। আমার কাছে জামাতের উত্থান হচ্ছে, দক্ষিণপন্থীদের উত্থান, উগ্রবাদীদের উত্থান প্রণিধানযোগ্য। 71কে আন্ডারমাইন করে 24কে সামনে আনা একটা দূরভিসন্ধি। এইটা এই রাষ্ট্রের মানুষের দূরভিসন্ধি না, একটি সিগনিফিক্যান্ট পলিটিক্যাল ফোর্সের দূরভিসন্ধি। নতুন বছরে আমরা নতুন সরকার পেয়েছি, নতুন সংসদ পেয়েছি, কিন্তু পুরনো অনেক দায় রয়ে গেছে। জুলাই সনদ, অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ, এসবের ভবিষ্যৎ কী, এ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের অতিথি লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আশরাফ কায়সার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। চর্চার সংলাপে বিএনপি সরকারের প্রায় 2 মাস পূরণ হতে যাচ্ছে। এই 2 মাসে সরকারের ইতিনীতি কীভাবে বিশ্লেষণ করবেন? প্রথমত ইতিবাচক দিকগুলো বলি, কারণ সরকারের চরিত্র নির্ধারণ করে সরকার প্রধান। সেক্ষেত্রে তরুণ প্রধানমন্ত্রী, যিনি প্রথমবার এমপি হয়েছেন, 17 বছর বিলেতে ছিলেন। 60 বছর বয়সী তরুণ প্রধান। হ্যাঁ, 60 বছর বয়সে তরুণ প্রধানমন্ত্রী। এখন বিলেতে থাকার কারণে বিলেতের যে আদব কায়দা, আচার আচরণ, রীতিনীতি এবং অন্যকে সম্মান করা, এই অনেক কিছু আমাদের রাজনীতিতে আমরা নতুন করে দেখতে পেয়েছি। উনি নির্বাচনের পরপরই বিরোধী দলীয় নেতাদের বাসায় গিয়েছেন, এবং তার পোশাক পরিচ্ছদ, অল্প প্রোটোকল নিয়ে চলা, মানুষের সাথে মিশে যাওয়া, এমনকি কন্যাকে নিয়ে চলচ্চিত্র দেখতে যাওয়া, সব কিছু আমাদেরকে নতুন একটি রাজনীতির গল্প বলতে শুরু করেছে। ঠিক সময় অফিসে যাওয়া, নিশ্চিত ঠিক সময়ে যাওয়া, এটি তো অচিন্তনীয়। এবং সচিবালয়ে যাওয়া, তারপরে গুলশানের বাড়িতেই অবস্থান করা। আপনি জানেন যে ওই বাড়িটি আমি প্রায় দেখি, একতলা একটি বাড়ি, এবং যমুনাতে স্থানান্তরিত না হওয়া, এসব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে একটা রাজনীতিতে নতুন উপাদান আমরা দেখতে পেলাম, যেটি আমরা অনেক দিন বলেছি কিন্তু ঘটেনি। আর সেই উপাদানটা কি শুধু বহিরাঙ্গের না ভেতরের? ভেতরের কিনা এ নিয়ে সংশয় আছে। আরেকটা জিনিস হচ্ছে যে উনি হয়তো ব্যক্তিগতভাবে এটি বলছেন, আমরা তার দলের যে নেতৃস্থানীয় নেতৃবর্গ আছেন তাদের ভেতরে অনেক ফারাক দেখতে পাচ্ছি, এবং পরবর্তী স্তরে যারা আছেন তাদের চেহারাটি আবার একদম পুরনো রাজনীতির চেহারা। যেমন সড়কে বিশৃঙ্খলা নিয়ে যিনি কথা বলছেন, চাঁদাবাজি নিয়ে কথা বলছেন, হেলথ সেক্টরের যিনি দায়িত্বে আছেন তাদের, মানে এমনকি সংস্কৃতি মন্ত্রণালয়ে যিনি পেয়েছেন, তাদের কথাবার্তা লাগাম ছাড়া, এবং তাদেরকে আমার পুরনো রাজনীতির অংশ বলে মনে হচ্ছে। এখন বিএনপি রাজনীতি তার প্রতিশ্রুতি অনুযায়ী বেশ কিছু কাজও করেছে গত 1.5 মাস, 1.25 মাসে। যেমন ফ্যামিলি কার্ড বিতরণ করেছে, এবং পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ করছে। এগুলো আমার কাছে মনে হয়েছে যে প্রায়োরিটাইজ করার ক্ষেত্রে তাদের দলীয় প্রতিশ্রুতি অনুযায়ী আগাচ্ছেন। কিন্তু আপনি যেই জায়গাটিকে দিয়ে ভূমিকা শুরু করলেন, আচ্ছা, সেটা আসছি, ওই বিষয়টি আসছি, কিন্তু সরকারের এই পারফরমেন্স, মানে অর্থাৎ কার্যক্রমের দিক থেকে এই গত 1.5 মাসে কী করেছে, এটি আপনি একটা মোটামুটি বর্ণনা দিলেন। এটি জুলাই সনদ, যার ভিত্তিতে এই সরকার, নির্বাচন এবং সংসদ, জুলাই সনদের ভবিষ্যৎ কী? এই প্রশ্নটি আজকের সবচেয়ে বড় প্রশ্ন। কেন? আমাদের 18 মাস আগের বা 19 মাস আগের বাস্তবতা ছিল যে আমরা সবাই ছিটকে পড়েছিলাম রাজনীতি থেকে, স্বাভাবিক জীবন থেকে, নির্বাচন থেকে। কাজেই সবাইকে আমাদের আবার জায়গা মতো প্রতিস্থাপিত হয়েছে জুলাইয়ের কারণে। এখন যেই জুলাই অগাস্টে শেখ হাসিনা পালিয়ে গেলেন এবং বাংলাদেশে অন্তর্বর্তী সরকার হলো, এবং দীর্ঘ 8 মাসের সংলাপের ভেতর দিয়ে আমরা একটি জুলাই চার্টারে অবতীর্ণ হলাম, এবং তারপরে জুলাই আদেশ, যার ভিত্তিতে গণভোট হলো এবং নির্বাচন হলো।
এখন প্রথম হোঁচটটি আমরা খেলাম যখন তারা শপথ নিতে শুরু করলেন সংসদ সদস্য হিসাবে। কথা ছিল তারা দুটি শপথ নেবেন, একটি সংসদ সদস্য হিসাবে, একটি সাংবিধানিক পরিষদের সদস্য হিসাবে। হঠাৎ করে সালাউদ্দিন আহমেদ তিনি বলতে শুরু করলেন যে এই শপথটি তারা নিচ্ছেন না। ফলে এই ব্যাকগ্রাউন্ডে এসে মনে হলো তাহলে জুলাই সনদ বাস্তবায়িত হবে কি করে, কারণ আপনি তো শুধুমাত্র সংসদ সদস্য হিসাবে শপথ নিয়ে সেটি বাস্তবায়ন করতে পারবেন না। আপনাকে হয় সাংবিধানিক পরিষদের সদস্য হতে হবে অথবা আপনাকে একটি সৃজনশীল ভিন্ন পন্থার কথা বলতে হবে। গত 7 সপ্তাহ ধরে বিএনপি ওই ভিন্ন পন্থার কথা এখনো বলতে পারেনি। যদিও তারা বারবার বলছেন তারা নাকি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু এটি তো একটা রেটোরিক্স, কাজে গিয়ে আমরা তার মিল কম পাচ্ছি। আপনি যদি জুলাই সনদের একটা বড় জায়গা দেখেন 133টি অধ্যাদেশ, সেই অধ্যাদেশগুলো আপনি জানেন যে যেগুলো জনগুরুত্বপূর্ণ, যেগুলো রাষ্ট্রের মেরামতের জন্য। আচ্ছা, অধ্যাদেশটা একটু পরে আসে। জুলাই সনদের ভিত্তিতে যে সাংবিধানিক আদেশ হলো, এই আদেশ প্রথমত হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে একটা বড় অভিযোগ যে জুলাই সনদ এবং সাংবিধানিক আদেশের মধ্যে একটা ব্যত্যয় আছে, পার্থক্য আছে। সুতরাং আমরা জুলাই সনদে অঙ্গীকার করেছি, সই দিয়েছি, সেটি বাস্তবায়নে আমরা বাধ্য। কিন্তু সাংবিধানিক আদেশে যেটা যোগ করা হয়েছে সেটি আমরা কেন করব? দ্বিতীয় হচ্ছে যে আপনি এখানে কোনো দুর্বলতা দেখেন কিনা, আইনি দুর্বলতা। সাংবিধানিক আদেশ যে কথাটি বলা হচ্ছে যে সংবিধান থাকা অবস্থায় কোনো সাংবিধানিক আদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না, অধ্যাদেশ দিতে পারেন যেটি পরবর্তী সংসদে বাস্তবায়ন হবে, যেটি আমরা দেখেছি। আর যেটা দিয়েছে সেটাও অধ্যাদেশ, সাংবিধানিক আদেশ না। যেমন এই অথবা মার্শাল্লাহ প্রক্লেমেশন, মার্শাল্লাহ আইন, যেটি পঞ্চদশ সংশোধনী, যেটি পঞ্চম সংশোধনী ও সপ্তম সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। 2 সামরিক শাসক যতগুলো কাজ করেছে তখন সংবিধান স্থগিত ছিল। সংবিধান বহাল রেখে সাংবিধানিক আদেশ দেয়া নিয়ে প্রশ্ন উঠেছে, আদালতে রিটও হয়েছে। এখন মীমাংসাটা কি? মীমাংসাটির আমি আপনাকে একটা কথা বলি, আমাদের বর্তমান সংকটটি রাজনৈতিক, আইনি সংকট না, এবং আমি আইন বিষয়ে ভালো ধারণা রাখি না। এখন আইনি সংকট বলে সাংবিধানিক আদেশ ঠিক হয়েছে কি ঠিক হয়নি আপনি দীর্ঘ সময়ে বিতর্ক করতে পারবেন এবং 5 বছরও করতে পারবেন, কিন্তু আমাদের প্রশ্নটি হচ্ছে রাজনৈতিক। আদালতে একটা মামলা ঠকে রায়ও নিতে পারে। এইটি তো আমাদের খুব পুরনো দৃশ্য যে আদালতে একটি মামলা ঠুকে দিলেই আপনার সময় ক্ষেপণ করতে সুবিধা হয়। আপনি যেটি বলছিলেন যে 18 মাস আগের পরে যত ঘটনা ঘটেছে তার কয়টি সংবিধান সম্মতভাবে হয়েছে আর কয়টি সংবিধান সম্মতভাবে হয়নি? নিশ্চিতভাবে হয়নি। বিএনপি ওই পরিবর্তিত পরিস্থিতির সাথে একমত হয়েছে। শুধু বিএনপি কেন, জামাত এনসিপিও হয়েছে, অন্তর্বর্তী সরকারও হয়েছে। দেখুন, বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী পরিবেশ আরও কি হতে পারত, আমরা সেই হতাশা নিয়ে বেঁচে আছি। যেটি হতে পারত সেটি হচ্ছে আপনি সংবিধান রহিত করতে পারতেন, আপনি পুরো সিস্টেমটিকে পাশ কাটিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করতে পারতেন। আজকের যেই আইনি বিতর্ক, সংবিধান নিয়ে বিতর্ক, সাংবিধানিক হয়েছে কি হয়নি, সেই বিতর্কের কিচ্ছু আপনার জীবনকে স্পর্শ করতো না। নেপালে অভ্যুত্থানের 6 মাসের মধ্যে নির্বাচন হলো, আমরা পারলাম না কেন? আমরা, যেটি আমাদের একটি জাতীয় রোগ, আমরা বড় করে জালটি ফেলার চেষ্টা করি প্রতিবার, পরে জালটি গুটিয়ে আমি তীরে আর আনতে পারি না। 7-8 সালেও কিন্তু একই কাণ্ড ঘটেছিল, মানে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটি ইত্যাদি ইত্যাদি। আমাদেরকে নেপাল যেটি চোখের সামনে দেখালো যে প্রয়োজনীয় 3টি-5টি করেই তারা নির্বাচনের দিকে গেল। এখন 18 মাস পরে কিন্তু আমাদের সত্যিই মনে হয়েছে আমাদের এই সংস্কারের কথা না বলে নির্বাচনের দিকে যাওয়াটাই, এবং 3 মাসের মধ্যে নির্বাচনের দিকে যাওয়াটাই হয়তো ভালো হতো। এবং অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, যিনি এনসিপির নেতা, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি বলেছেন যে ডিপ স্টেট তাদেরকে বলেছিল যে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে এই ডিপ স্টেট কারা, কোথায় ছিল? এখন আসিফ মাহমুদরা বা অন্য অনেক উপদেষ্টাদেরকেই আমরা বিভিন্ন ধরনের ভঙ্গিমা করতে দেখেছি। তাদের মাথায় কিন্তু এই চিন্তা ঢুকেছিল যে বিএনপিকে কি করে দুর্বল পার্টি হিসেবে দাঁড় করানো যায়, কি করে
দক্ষিণপন্থী উগ্রবাদীদেরকে ক্ষমতায় আনা যায়, কি করে ডিপ স্টেটের অংশ হয়ে তারাও 29 সাল পর্যন্ত তাদের শাসনটি অব্যাহত রাখতে পারেন। আপনি জানেন যে একটি অসাংবিধানিক সময় আসলে অনেক প্রশ্নের এবং অনেক অপচেষ্টার জন্ম অনেক দেয়, জটিলতারও জন্ম দেয়। এখানে অনেক প্লেয়ার ছিল। আপনি দেখেছেন কোনো ইউটিউবাররা সরকার চালাচ্ছিল বলে মনে হয়েছে, মব রাজারা দেশ শাসন করছিল, প্রফেসর ইউনুস তার নামে একের পর এক লাইসেন্স নিচ্ছিলেন। এই কথাগুলো তো আমাদের 18 মাসে দেখার কথা ছিল না। কাজেই আমি বলবো ডিপ স্টেট আশাভঙ্গের শুরু ইউনূস সরকার, অফকোর্স আশাভঙ্গের শুরু ইউনূস সরকারের। সত্যিকার অর্থে আপনাকে আমি বলি, 5ই অগাস্ট থেকে 8ই অগাস্ট 72 ঘন্টায় বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা চুরি হয়ে গেছে, অভ্যুত্থান বেহাত হয়ে গেছে। কোনো ব্যক্তি উপদেষ্টা হবেন কি করে, তার খবরদারি নিশ্চিত করবেন কি করে, আইনের অপব্যাখ্যা দিয়ে সরকারকে বিপথে পরিচালনা করার প্রথম কাজটি হয়ে গেছে 72 ঘন্টায়। তারপরে যা ঘটেছে সবাই বুঝতে পেরেছে যে এখন আমাদের মৌকা, ওরই ধারাবাহিকতা, সবাই তার মুখোশ উন্মোচিত করে ফেলেছে। তারা মৌকা, এই যে ছেলেগুলা যারা অচেনা জায়গা থেকে, মুখোশগুলো তো সমাজেই আছে, না মুখোশগুলো সমাজে আছে, তারা আবার নতুন মুখোশ পরে বাজারে আবির্ভূত হওয়ার চেষ্টা করছেন, নতুন বয়ান দিচ্ছেন, তাদের নিজেদের অনেক কর্মকাণ্ডকে সাফাই গাচ্ছেন। দেখুন, আমরা যদি সত্যের দিকে তাকাই, আপনাকে সত্যের কথা বলতেই হবে। কি করে সরকারটির চরিত্র এরকম হলো, কেন ক্যান্টনমেন্টে যাওয়া হলো, কি করে বঙ্গভবনে আপনার সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলাপ হলো, এই উপদেষ্টাদের সিলেকশন ক্রাইটেরিয়া কে করেছে, এই নামগুলো কোত্থেকে ঢুকলো। আপনি যে ডিপ স্টেটের প্রশ্ন করছেন সেটি তখনই আমরা টের পেয়েছি যে কারা উপদেষ্টা হলেন এবং ক্যান্টনমেন্ট কী রোলে থাকলো। কিন্তু আপনারা যারা নাগরিক সমাজের পক্ষ থেকে এই আন্দোলনে ছিলেন, তারা তো জোরালো প্রতিবাদ করেছেন বলে মনে হয় না। একদমই করা হয়নি, কেননা নাগরিক সমাজের একটি অংশ ওই সরকারের উপদেষ্টা হয়ে গেছে এবং নাগরিক সমাজের যে ভিন্ন অংশটি, তারা কেউ অভিমান করেছেন, তারা কেউ পথ হারিয়েছেন, তারা কেউ মনে করেছেন যে আরও একবার চুরি হয়ে গেল আমাদের আশা। তারা পথ হারালে তো খুব সমস্যা না, সেটা ব্যক্তি বা গোষ্ঠীর। বাংলাদেশ যে পথ হারালো, বাংলাদেশ সাংঘাতিকভাবে পথ হারালো। আমরা এতগুলো জীবন, 1400 মানুষের জীবন, 27,000 মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আরেকটি পোশাকি সরকার পেলাম এবং যেই সরকার সংস্কারের পক্ষে কথা এখন বলছেন না। আমরা 18 মাসের একটি দমবন্ধ শাসন পেলাম, যেই শাসনে কোনো জবাবদিহিতা ছিল না এবং যেই শাসনে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ তারা দেশ শাসন করেছেন এবং কোনো রকমের অ্যাকাউন্টেবিলিটির বাইরে গিয়ে। আমি মনে করি ওই 18 মাসের একটি অডিট হওয়া দরকার, শ্বেতপত্র হওয়া দরকার। যদিও বারবার শ্বেতপত্র করি, তার কোনো কিন্তু আমরা ফল দেখতে পাই না, কিন্তু হওয়া উচিত আইনের স্বার্থে। আপনি নিশ্চিত দেখেছেন 111 নিয়ে এখন অনেক প্রশ্ন উঠছে, এই আপনার 24 সাল নিয়ে 25 সাল নিয়ে আমার মনে যথেষ্ট প্রশ্ন আছে এবং আমরা সেটার সুরাহা জনমনেও নিশ্চিতভাবেই আছে। নাগরিক সমাজ দুর্বল থাকুক এটি সবাই চায়, রাজনৈতিক দল চায়, ডিপ স্টেট চায়, যারা আপনার প্রভাবশালী গোষ্ঠী তারাও চায়, ব্যবসায়ীরাও চায়। কাজেই নাগরিক সমাজটির দানা বাঁধবে কী করে। আবার নাগরিক সমাজের একটি অংশ মনে হয় কোনো না কোনো দলের ছায়াতলে যেতে পারলে তাদের সফলতা তৈরি হয়। কাজেই নাগরিক সমাজকে যে দলনিরপেক্ষভাবে জনগণের মুখাপেক্ষী হয়ে, জনগণের পক্ষের শক্তি হয়ে রাষ্ট্রে অবস্থান করতে হবে, এই ধারণা বাংলাদেশে এখনও স্টাবলিশ। আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, মানে একেবারে সার্বক্ষণিক সাংবাদিকতা করেছেন, এখনও লেখালেখি করছেন, বলছেন। অন্তর্বর্তী সরকারের সময় আমরা জানি যে আওয়ামী লীগ সরকার তো বিরোধীদের এবং জনগণের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, সাংবাদিকতার হাত পা বেঁধে রাখার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকতা কী অবস্থায় ছিল? আমি বলবো মোটা দাগে, আর বিশেষ করে আমরা যেহেতু একটু কালো শাসনের পরে অন্তর্বর্তী সরকার পেয়েছিলাম, মোটা দাগে মানুষ কথা বলতে পেরেছে। কিছু কিছু ব্যতিক্রম তৈরি হয়েছিল, যেমন কোনো সাংবাদিককে আপনি, আচ্ছা, সাংবাদিকদেরকে যে জেলে পোড়া হয়েছে যে মামলা দিয়ে, সেই মামলাগুলো তাদের জন্য যৌক্তিক মামলা হয়নি এবং 18 মাসে কোনো তদন্ত হয় না। আমি বলবো, দেখুন, আমরা যে সুযোগটি হারালাম, আপনি গণভবন প্রেস কনফারেন্স মনে আছে, ওই সময়ের কোনো সম্পাদক এবং সাংবাদিককে আমরা কি আচরণ করতে দেখেছি মনে আছে। তাদের কারো ব্যাপারে অর্থনৈতিক অনাচারের অভিযোগও আছে। আপনি সেই মামলাগুলো দেওয়া হলো না। কি দেওয়া হলো? হত্যা মামলা, এবং হত্যা মামলায় একজন মারা গেছেন, 433 জন আসামি। তার মানে পুলিশকে আপনি বেপরোয়া হওয়ার সুযোগ করে দিলেন, বিচার বিভাগকে দুর্নীতিগ্রস্ত হওয়ার সুযোগ করে দিলেন। আর এই লোকগুলো যারা এখনও জেলে আছেন তারা বেশ খুশি, তাদের আসল সমস্যাটি আপনি ধরলেন না।
এবং তারা কিছুদিনের মধ্যে গরুর মালা নিয়ে জামিন পেতে পারেন। না, তারা খুশি কি করে হবে? কারণ তারা তো আহ, বিনা বিচারেই বলবো, বিনা বিচারেই এতদিন কারাগারে আটক। মানে তার তার বিরুদ্ধে যে মামলা হতে পারতো সেই মামলা হয়নি, একটা অসত্য মামলায় তাকে আটক করা হয়েছে, তাতে তারা খুশি কেন আচ্ছা, হবে? তারা এবং খুশি তাদের মধ্যে অনেকে অসুস্থ। নিশ্চিতভাবে, এবং আমি মনে করি এদের প্রত্যেকের জামিন হওয়া উচিত এবং এদের প্রত্যেকের যথোপযুক্ত মামলাটি করা উচিত, এবং যেই মিথ্যা মামলায় বা সাজানো মামলায় তারা জেলে আছেন সে থেকে তাদের মুক্তি পাওয়া উচিত। তারা এটাই তো মনে করি। ক্ষতিপূরণ চাইতে পারে করতেই পারেন, সরকারের কাছে। আমি মনে করি করা উচিত। কিন্তু আমরা 30 বছর বা 35 বছর দেশের সংবাদপত্র দেখেছি, তাদের কারো কারো ব্যাপারে আমাদের গুরুতর অভিযোগ রয়েছে। আহ, আপনি নির্বাচনে সরকারি দল যারা ক্ষমতায় এসেছেন তাদের চিনেন, আগেও সরকারি দল এই ক্ষমতায় ছিল, বিরোধী দলেও ছিল, কিন্তু যারা এবার প্রধান বিরোধী দল হয়ে আসলো তাদেরকে চিনেন? তাদেরকে খুব কম চিনি, কিন্তু তাদের উত্থানটি লক্ষ্য করলাম এবারের নির্বাচনে। সেই উত্থানের পিছনে অন্তর্বর্তী সরকারের ভূমিকাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এবারের নির্বাচনে অনেকেই বলছে বিএনপির বিজয় হচ্ছে প্রণিধানযোগ্য। আমার কাছে জামাতের উত্থান হচ্ছে, দক্ষিণপন্থীদের উত্থান, উগ্রবাদীদের উত্থান প্রণিধানযোগ্য। কেননা আপনি যেই ভোটের মাত্রা, প্রণিধানযোগ্য না, এটা বিস্ময়কর। না বিস্ময়কর, মানে আমি পয়েন্ট টু বি নোটেড বলছি। মানে বাংলাদেশ রাষ্ট্রে একটি ধর্মান্ধ বা ধর্মের অপপ্রচারকারী ভিত্তিক বলি না, ধর্মভিত্তিক বললে অনেক ধর্মবিশ্বাসী মনে করেন যে আমরা ধর্মকে নিয়ে বলছি, আসলে না। ধর্ম ব্যবসায়ী যারা জান্নাতের টিকিট বিক্রি করে, যারা আপনাকে আরও অন্যান্য ধর্মের কথা বলে। দেখুন, অন্তর্বর্তী সরকারটি সিগনিফিক্যান্টলি এই অংশের উত্থানের পেছনে দায়ী, এবং তারা যে মব ভায়োলেন্সকে উৎসাহ দিয়েছে কোনোটির তদন্ত হয়নি। আমি মনে করি যে ওই সময় যে অনাচার হয়েছে, গণমাধ্যমের উপরে যে হামলা হয়েছে, ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে, ওই সরকারকে আপনার জবাবদিহি করতে হবে। ছায়ানট উদীচীর মতো, দেখুন, আপনি তার সাথে একমত নাও হতে পারেন, তার কালচারাল দৃষ্টিভঙ্গির সাথে প্রতিবেশী দেশের সংযোগ থাকতেই পারে, কিন্তু প্রতিবাদের ভাষা তো আগুন দেওয়া না। প্রতিবাদের ভাষা কাউন্টার ন্যারেটিভ। না, এখন তার একটা মতাদর্শ, হ্যাঁ, তাদের একটা চিন্তা আছে, সেই চিন্তার বিরুদ্ধে আপনি অন্য একটি প্রতিষ্ঠান করেন, অন্য একটি করেন, সেটি কিন্তু পুড়িয়ে দেওয়া আপনি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এবং আপনি খেয়াল করেছেন 18 মাসে কাউকে আপনি দিনের আলোতে সামনে আসতে দেখেননি অভিযুক্ত হিসাবে। সরকারটি অত্যন্ত ব্যর্থ হয়েছে। আমি বলবো যে আপনার একটি অসার সরকার তার নিজেদের অবজেক্টিভ পূরণ করেছে। এবং আপনি সবচেয়ে যেটি ক্ষতি হয়েছে, আমাদের রাজনীতিতে এইরকম একটি দক্ষিণপন্থী উগ্রবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে, এবং গত নির্বাচনে কিন্তু তারা একজোট হয়ে গেছে, যেখানে তরুণদের অন্তর্ভুক্তি আমাদেরকে সেই প্রশ্নেই আসছিলাম। যারা এই গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে, বিশেষ করে তরুণদের মধ্যে ছাত্র নেতৃত্ব, তারা একটি দলও করেছিলেন এবং তাদের তিনজন প্রতিনিধি উপদেষ্টা পরিষদে ছিল। তারা এই আপনি যে দক্ষিণপন্থী দল বললেন তাদের সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করেছে, এই বিষয়টি কিভাবে দেখেন? আর এর সঙ্গে আপনি নেপালের তরুণদের রাজনৈতিক উত্থানকে কিভাবে? প্রথমত বলি যে জুলাই আগস্ট অনেকভাবে চুরি হয়েছে, বেহাত হয়েছে। তার একটি বড় বিপর্যয় হয়েছে তরুণদের দল জামাতে ইসলামীর সাথে নির্বাচনী জোট করার কারণে। আপনি জানেন ওই জোটে কিন্তু হেফাজতে ইসলাম এবং অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো ওই জোটে। জুলাই আগস্টের তরুণরা এরকম একটি পশ্চাৎপদ রাজনীতির অংশ হয়ে নির্বাচনে অংশ নিয়েছে, এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্য অত্যন্ত কলঙ্কময় হয়েছে। বোধহয় একজন উপদেষ্টা কিন্তু, সাবেক উপদেষ্টা কিন্তু এটি একটি তার ফেসবুক মন্তব্য করেছিলেন যে আমরা আরেকটি ব্র্যাকেটবন্দি মওদুদিবাদী দল চাই না। এবং আমি আপনাকে একটা কথা বলি, জামাতে ইসলামীর একটা প্রক্সি পলিসি আছে, তারই কিন্তু বি টিম আছে, সি টিম আছে, ডি টিম আছে, যাকে আপনি তারা বাজারে ছড়িয়ে দিয়েছে। তারা কেউ প্রকাশ্য, কেউ গুপ্ত, কেউ অপ্রকাশ্য, এরকম। আপনি নেপালের সাথে তুলনা করছিলেন, নেপালের বড় অর্জনের কারণ হচ্ছে ওখানকার তরুণরা তো সরকারে যায়নি, উপদেষ্টা হতে চায়নি, এবং তারা তাদের অভ্যুত্থানের মূল্যমান নির্ধারণ করে, তারা পুরনো রাজনীতির ধারায়ও যুক্ত হয়নি। কাজেই কেন নেপাল সফল, কেন আমরা ব্যর্থ, তার একটি মানে 3-5টি কারণ খুঁজলেই আপনি পরিষ্কার বুঝে যাবেন। আর তারা এই সুযোগে
পুরো রাষ্ট্রকে বদলে ফেলতে হবে, আপনার মানে দ্বিতীয় বাংলাদেশ রচনা করতে হবে। আর তার সাথে যখন ৭১-এর পরাজিত শক্তি অ্যাড হয়, আপনি বুঝতেই পারছেন ৭১-কে আন্ডারমাইন করে ২৪-কে সামনে আনা একটা দূরভিসন্ধি। এইটা এই রাষ্ট্রের মানুষের দূরভিসন্ধি না, একটি সিগনিফিক্যান্ট পলিটিক্যাল ফোর্সের দূরভিসন্ধি, যারা ৭১-কে মোকাবেলা করতে চায় না। ৭১ তাদের জন্য সবচেয়ে মানে অত্যাচারের অধ্যায়, মানবতা বিরোধী অপরাধের অধ্যায়। এই তরুণরা সেই শক্তির সাথে মিলে ২৪-কে যুক্ত করে ফেলেছে ৭১-এর পরাজয়ের সাথে। কাজে আমাদের দুর্ভাগ্য হচ্ছে, আমরা যে নতুন রাজনীতির সন্ধান পেতে চাচ্ছিলাম, যেই কথাটা বইটই পড়ে তরুণরা বলছিলেন, বন্দোবস্তের কথা ইত্যাদি ইত্যাদি, তারা সেই পুরো প্রক্রিয়াটি হোঁচট খেয়েছে। এবং অন্তর্বর্তী সরকার এই দুটি শক্তি, বিশেষ করে দক্ষিণপন্থী এবং তরুণদের শক্তিকে একসাথে করে হয়তো স্বপ্ন দেখেছিলেন বিএনপির বিকল্প একটি শক্তি রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে। আবার সংসদে আসি, জাতীয় সংসদে জুলাই সনদ এবং অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হচ্ছে। অধ্যাদেশে পরে আসে জুলাই সনদ প্রশ্নে সরকারি দল যে ব্যাখ্যা দিয়েছেন, যে যুক্তি তৈরি করেছেন, বিরোধী দলকে সেটা খণ্ডন করতে পেরেছে? বিরোধী দল সংসদে ভালো করছে না। আর যে দলটি সংসদে বিরোধী দল হিসাবে আছে, তাদের ওরিয়েন্টেশন পলিটিক্যাল না। তারা সারা দেশে ওয়াজ টোয়াজ করে বেড়ান, ইত্যাদি ধর্মের টিকিট বিক্রি করেন, জান্নাতের টিকিট। আপনি জানেন যে এই যে হামের টিকা নিয়ে সমস্যা, তাদের কোনো নেতা কিন্তু ওয়াজ করেছেন যে টিকা দেওয়াটা হারাম। এরকম ওয়াজও কিন্তু বাংলাদেশে আছে। সংসদে যেখানে আপনাকে যুক্তিপূর্ণভাবে সাংবিধানিক বিষয়ে কিংবা জুলাই সনদ নিয়ে কিংবা তার বাস্তবায়ন নিয়ে কথা বলতে হবে, সেই জায়গায় কিন্তু আমার জামাতে ইসলামীর লোককে পারঙ্গম দেখছি না। দেশের জনসংখ্যার অর্ধেক নারী, সেই নারীদের সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কী? নারীদের সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ভয়ঙ্কর। এবং বাংলাদেশকে যদি কেউ অন্ধকার যুগে নিতে চেষ্টা করে, সেটি জামাতে ইসলামী এবং তার সহযোগীরা। আপনি খেয়াল করেছেন 18 মাসে নারীদের উপরে যে হামলা হয়েছে, নারীরা যে হেনস্থার শিকার হয়েছে, তাদের আমাদের মানে মাথা হেট হয়ে গেছে। মানে জুলাই পরবর্তী, যেই জুলাইয়ে নারীরা অগ্রণী ভূমিকায় ছিলেন এবং শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের বিদায় করার ক্ষেত্রে হঠাৎ করে তারা সোসাইটি থেকে গায়েব হয়ে গেলেন। তাদের পোশাক পরিচ্ছদ নিয়ে কথা বলা শুরু হলো, তাদের কর্মঘণ্টা ঠিক করে দেওয়ার চেষ্টা করলেন একজন নেতা এই জায়গায়। এবং আপনি খেয়াল করেন তারা একজন প্রার্থী দেয়নি নির্বাচনে, ফলে তারাও তো জুলাই সনদ ভঙ্গ করেছেন, যেখানে আপনি 5%-এর কথা বলেছেন। সেটাই বিএনপির সংসদ সদস্যরা সংসদে বলেছেন। খুবই যুক্তিপূর্ণভাবে এর কথা বলা যায়। কাজে তারা যদি জুলাইয়ের অন্য জিনিসগুলোর বাস্তবায়ন চান, তিনি নিজেই তো প্রথম জুলাই সনদ ভঙ্গ করে মনোনয়নের নারীদেরকে দেননি। এখন বাংলাদেশের নারীরা সরকারি দল বিরোধী দলকে ডেপুটি স্পিকার নেওয়ার প্রস্তাব দিয়েছিল, তারা নেননি, তারা প্যাকেজ চেয়েছেন। হ্যাঁ, তারা বারবার বলছেন যে তারা প্যাকেজ চাচ্ছেন, কিন্তু তাদেরকে আমার বেশ বিভ্রান্ত মনে হচ্ছে। আমি বলি কোথায়? এই যে সংবিধান সংশোধন কমিটি, সেখানে আবার 50-50 চাচ্ছেন, আবার বাইরে এসে বলছেন সংশোধন না সংস্কার চাই। তা চাওয়ার সময় কিন্তু আপনি জানেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের একজন লোককে বসানোর চেষ্টা করেছেন, অনেকটা জাতীয় পার্টি আওয়ামী লীগের যে ঐক্য তার মতো। না, জামাত ইসলামের যে আমির, তিনি তো নির্বাচনের আগে জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলেন আমার মনে পড়ে, এবং সেদিন আমি বলেছিলাম যে আমাদের কাছে খুব মানে এই ভয়ঙ্কর প্রস্তাব মনে হচ্ছে। অনেকটা আগের সরকারের যে যোগশাসক, বিরোধী দল বলতো বলে দিন আমরা কোন দল, সরকারি দল না বিরোধী দল, আমরা এই শাসন চাই না। বরং আমরা চাই বাংলাদেশের বাস্তবতায় তারা তাদের ধর্মান্ধ অবস্থান থেকে, নেতিবাচক অবস্থান, পশ্চাৎপদ অবস্থান থেকে এবং ৭১-এর ব্যাপারে পরিষ্কার ক্ষমা চাওয়া এবং অপরাধ স্বীকার করা, এটি আমরা নতুন রাজনীতিতে চাই। এই সংসদ বা এই সংসদের মাধ্যমে অথবা এই সংসদের নিম্নকক্ষের নির্বাচনের ভিত্তিতে তো উচ্চকক্ষ হওয়ার কথা, কোনো সম্ভাবনা দেখছেন? দেখুন, সবাই তো এখন প্যাকেজ পুরোটা এরকম, কাজে আংশিকভাবে সম্ভাবনা দেখছি না। যদি আপনার জুলাই সনদ বাস্তবায়নের কোনো রূপরেখা আমরা দেখতে না পাই, কারণ আপনি সাংবিধানিক পরিষদে শপথ নেওয়ার সময় চলে গেছে, তাহলে কিন্তু আমি অনেকগুলো বড় সংস্কার দেখতে পাচ্ছি না। কেননা আপনি সংসদের ভেতরে থেকে তার খোল নলচে বদলে ফেলতে পারবেন না, আপনাকে আরেকটি সংস্কারের দিকে যেতে হবে। এই মুহূর্তে দেখছি না। আর তাতে আবার আপনার বিরোধের জায়গাটি হচ্ছে যে আনুপাতিক হারে হবে না আসনের বিন্যাস অনুযায়ী হবে। হ্যাঁ, এই ব্যাপারেই কোনো মতকে পৌঁছার কোনো সম্ভাবনা আছে? আমি এখনও দেখছি না। এখন আসি অধ্যাদেশগুলো। 133টি অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার, তার 98টি বিষয়ে কোনো দ্বিমত নেই। সরকারি দল বিরোধী দল হুবহু সেটি অনুমোদনের কথা বলেছে। বাকি যেসব বিষয়গুলো
নিয়ে প্রশ্ন উঠেছে বা সরকারি দলের পক্ষ থেকে আপত্তি উঠেছে, তার একটি যেমন বিচার বিভাগের স্বাধীনতা। অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় করে প্রতিষ্ঠা করে অধস্থান আদালতের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল। সেই অধ্যাদেশটি বাতিল রহিত করার সিদ্ধান্ত হয়েছে। বিচারক নিয়োগের ৫৫ বছরে বিচারক নিয়োগের, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের কোনো আইন নেই। সেই আইনের পক্ষে অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেটিও বাদ দেওয়া হয়েছে। এখন এটি কি আপনার মনে হয় যে এটি বাদ দিয়েছে সংশোধন করার জন্যে, বা এটি নবায়ন করার জন্যে, বা ভুল ত্রুটি সংশোধন করার জন্যে, না এটি আবার পুরনো ধারায় অর্থাৎ বিচার বিভাগের উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যই এই অধ্যাদেশগুলো বাদ দেওয়া হয়েছে? সরকার দলের কেউ কেউ মুখে বলছেন যে আরও জোরালো আইন, কঠিন আইন, শক্তিশালী আইন যাচাই বাছাই করে তারা করবেন। আমি খুব একটা ভরসা রাখতে পারছি না। এর কারণ হচ্ছে, অতীতে আমরা দেখেছি সংস্কার বাস্তবায়নে যখন যে ক্ষমতায় চলে যায় তারপরে তার নিমরাজি পরিস্থিতি। এই জন্যই আমরা বলি নির্বাচনের আগে সংস্কারের ব্যাপারে একটা দৃঢ় ঐক্য ৯০ সালে করতে পারিনি, এবং ২০০৭-৮ তেমন ভালোভাবে হয়নি। এবার তো খুবই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। আপনি যেটি বলেছেন যে বিচার বিভাগের স্বাধীন বিচার বিভাগ এবং সচিবালয় বলি এবং নিয়োগ প্রক্রিয়া বলি, বিএনপি এটিতে বিরোধিতা করছে, এটি আমার অত্যন্ত আত্মঘাতী মনে হচ্ছে বিএনপির রাজনীতির জন্য। কেননা তারা তো এই বিচার বিভাগের নিষ্পেষণে ছিলেন ১৭ বছর, সাংঘাতিক ভুক্তভোগী। দেখুন আজকে তরুণ কিন্তু আমাদের দেশে যারা ক্ষমতায় যান তারা বিরোধী দলে থাকতে তাদের অভিজ্ঞতা কি মনে রাখে? একদম মনে রাখে না, এবং এটা একটা দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। তারা বিরোধী দলে থাকলে এক ধরনের কথা বলেন, যেই মুহূর্তে তারা সরকার গঠন করেন তারা আরেক ধরনের কথা বলেন। এরকম একটি খোয়াব তাদেরকে পেয়ে বসে। সরকারে গেলে আপনার হাতে কত ক্ষমতা আসে, সেটি বিচার বিভাগ হোক, পুলিশের উপরে হোক, মানবাধিকারের উপরে হোক, আপনি যত রকমের অপশাসনের অস্ত্র আছে সেগুলো তারা হাতের চারপাশে রাখতে চায়। কিন্তু তার পরিণতি কিন্তু তারা ২ বছর আগে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে গুম কমিশন, মানবাধিকার কমিশন এবং দুদক কমিশনের যে অধ্যাদেশ, এগুলো তারা সংসদে যাচাই বাছাই করে নতুন করে তারা আইন করতে চান। আমি মনে করি যে তাদের উচিত ছিল এই অর্ডিন্যান্সগুলোকে অ্যাজ ইট ইজ আইনে পরিণত করা। আপনি তো আইনের সংশোধন যে কোনো সময় করতে পারেন, কিন্তু আমাদের যতটুকু অর্জন, এমনিতেই 18 মাসে অর্জন কিন্তু খুব কম, সেই অর্জনটুকু আপনি রেখে মানুষকে, তারাই তো নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, তাদেরই তো 31 দফা আছে। ধরে নিলাম জুলাই সনদ নিয়ে তাদের একটু সন্দিহান, তারা তাদের দফাগুলো পূরণ করুক। তারা তো সংস্কারের ব্যাপারে 31 দফায় বলেছে, সেটা তো বলছে তারা করবে নিশ্চিতভাবে না, কিন্তু আপনাকে তো স্টেপ দিয়ে দিতে করতে হবে। এক ধাপে আপনি পারবেন এটি কিন্তু ঠিক না। কাজেই আপনি গুম প্রতিকারের ব্যাপারে আপনি দেখুন তো, ইলিয়াস আলীর স্ত্রী তো ওই সংসদে আছেন, এবং ওখানে আপনার ব্যারিস্টার আরমানও আছেন। আমরা যেই 17 বছরে যে ভয়াবহ নিষ্পেষণ হয়েছিল, সেই অর্ডিন্যান্সগুলো যদি তারা বিবেচনা না করেন, আইনে পরিণত না করেন, আপনি সংখ্যা দিয়ে 98টি অ্যাজ ইট ইজ হয়েছে, এই সাধুবাদ তো আমরা তাকে দিতেই পারি, কিন্তু তাকে রাষ্ট্রের মৌলিক চরিত্রের পরিবর্তনের জায়গাটিতে। দুদক অধ্যাদেশ যখন হয়েছিল তখনই টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছিলেন এটা যথেষ্ট নয়, অর্থাৎ দুর্নীতি ধরার জন্য বা সরকারকে জবাবদিহির আওতায় আনার জন্যে, কিন্তু সেটাও বাতিল হয়েছে। এখন সরকার আদৌ কি দুর্নীতি দমন কমিশনে কোনো পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না। এবং আপনি জানেন ওই অধ্যাদেশটি সম্পর্কে আমরা সমালোচনা করেছিলাম, যথোপযুক্ত হয়নি। কিন্তু এখন যখন বাতিল করা হচ্ছে, আপনি ইউ আর গোয়িং ব্যাক টু স্কোয়ার ওয়ান, ঠিক যে জায়গায় আমরা ছিলাম সেই জায়গায়। তার মানে আমরা 5ই আগস্টের আগের জায়গায় চলে আমরা যাচ্ছি? আরও পেছনের দিকে যাচ্ছি। এই কথা দুঃখের সাথে আপনাকে বলতে হচ্ছে। জাতীয় সংসদের অধিবেশন চলছে। সাধারণত জাতীয় সংসদ তো জাতির তর্ক বিতর্ক যুক্তি রাজনীতির প্রাণকেন্দ্র, কিন্তু সেখানে এই মুহূর্তে দেশের যে বড় সমস্যা, জ্বালানি সংকট, ইরাক যুদ্ধের প্রভাব প্রতিক্রিয়া, হাম, এসব নিয়ে আমরা কিন্তু মুলতবি প্রস্তাব দেখি না। মুলতবি প্রস্তাব হচ্ছে জুলাই সনদ বা অন্য বিষয়। আপনি কীভাবে দেখছেন? বাংলাদেশের যে পরিস্থিতি, তার সাথে জাতীয় সংসদের অধিবেশন মিলছে না। জাতীয় সংসদের অধিবেশন আটকে আছে ওই যে 7-8 মাসে সংলাপ হচ্ছিল ঐকমত্য কমিশনের, তারই একটি ধারাবাহিকতায়, তারই বর্ধিত রূপ। আপনি নিশ্চিত জানবেন মানুষ এই সব ব্যাপারে যথেষ্ট বিক্ষুব্ধ এখন।
কেননা তার 2 কিলোমিটার লম্বা পেট্রোল পাম্পের সামনে তার মোটর বাইক, সেই মোটর বাইকের সামনে শিকল দিয়ে তার পা বাঁধা। সেই অবস্থায় জাতীয় সংসদে যখন সে সংবিধান কি অসাংবিধানিক এই বিতর্ক দেখতে পায়, তার মতো এত ভুক্তভোগী মানুষের পক্ষে এটি নেওয়া কঠিন। এ বিষয়ে সরকার 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 মানে নির্বাহী বিভাগের যে সংবেদনশীলতা থাকা দরকার সরকারের মন্ত্রীদের, সেটা কি লক্ষ্য করছেন? আমি লক্ষ্য করছি না। আমি দুঃখের সাথে বলছি, আমরা একটি পরিবর্তিত বিএনপির শাসন দেখতে চাচ্ছিলাম, যারা ধ্বংসস্তূপ থেকে উঠে আসা। আমি প্রায় বলি নতুন বিএনপি, নতুন নেতা, নতুন পরিবর্তিত পরিস্থিতি। সেই অনুযায়ী ক্যাবিনেট কিন্তু আমাদেরকে আশা জাগানিয়া কিছু হয়নি, কিন্তু তাদের অনেক কথাবার্তায় পুরনো সুর দেখতে পাচ্ছি। কেউ কেউ তাদের 2006 সালের শাসনের মতো করে কথা বলছেন, মোমবাতি রেডি করতে বলছেন, হারিকেন, লোডশেডিং ইত্যাদি। আপনি দেখেন স্বাস্থ্যক্ষেত্রে যে অরাজকতা চলছে, হামের টিকা নিয়ে সংসদে কোনো আলোচনা হচ্ছে না, আপনি জ্বালানি নিয়ে হচ্ছে না, আপনার দ্রব্যমূল্য নিয়ে হচ্ছে না, অর্থনীতির অনিশ্চয়তা নিয়ে হচ্ছে না। তাইলে এই জাতীয় সংসদ আমাদের প্রতিফলন হচ্ছে না জনজীবনের। কাজেই মানুষ কিন্তু দিনের শেষে রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হচ্ছে, এবং এটি রাজনীতির জন্য সবচেয়ে খারাপ ঘটনা। এবং আমরা দেখে আসছি স্বাধীনতার পর থেকে যে সরকারি ক্ষমতায় আসে তার প্রথম কাজ হচ্ছে সমস্ত দায়, সমস্ত গ্লানি এবং সমস্ত ব্যর্থতার পূর্বসূরির উপর চাপিয়ে দেওয়া। এই সরকারের মধ্যেও সেরকম প্রবণতা আমরা দেখা দিয়েছে, এবং প্রধানমন্ত্রী স্বয়ং বলছেন যে আমরা একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছি। এটি ডক্টর ইউনূসও বলতেন, প্রধানমন্ত্রীও বলছেন, তারেক রহমান। কিন্তু এই কালচার থেকে আপনাকে আস্তে আস্তে বেরোতে হবে। দেখুন, অন্যকে দোষারোপ করা সবচেয়ে সহজ, নিজেকে ক্রিটিসাইজ করা সবচেয়ে কঠিন। আমি মনে করি সরকারের উচিত, এবং সংশোধনটা বোধহয় আরও কঠিন। আরও কঠিন। এটি আপনি দেখুন, আমি বলি সরকারের একটি টেনশন হচ্ছে যে তারা যথেষ্ট শক্তিশালী সরকার হতে পারছে কিনা, দুদক তাদের হাতে থাকছে কিনা, হিউম্যান রাইটস কমিশন থাকছে কিনা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ তাদের হাতে হচ্ছে কিনা, সংসদে তাদের কর্তৃত্ব আছে। এই কর্তৃত্বের নেশা কিন্তু তাকে বিপথে পরিচালিত করবে। আপনি ইউরোপের দিকে তাকান, বিশ্বের অন্যান্য দিকে তাকান, ওখানে কিন্তু ছোট সরকার, এবং সরকার হবে ফ্যাসিলিটেটর। সরকার আপনার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলবে না, আপনার জীবনকে ভারবাহী করবে না। আপনি তারেক রহমান 17 বছর লন্ডনে বা ইংল্যান্ডে ছিলেন। আমি তার কাছে গভর্নেন্সের সেই জায়গাগুলো আশা করি তার সরকারের ভেতর দিয়ে। এবং আপনি আরও ক্ষমতা ছেড়ে দেন, জনগণের ইচ্ছার অভিপ্রায় অনুযায়ী আপনি ক্ষমতা ছেড়ে দেন, আপনি বেঁচে যাবেন। বিএনপির বর্তমান সরকার বেঁচে যাবে যদি সে তার হাত থেকে জুলাই সনদের বাইরে গিয়েও আরও বেশ কিছু জিনিস ছেড়ে দেয়, বিকেন্দ্রীকরণ করে। বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো বিপদ দেখছেন কিনা? 2/3 সবসময় বিপজ্জনক, এবং 2/3 ফল ভালো হয়নি। 2/3 স্বৈরতন্ত্রের জন্ম দেয়, ফ্যাসিজমের জন্ম দেয়, এবং 2/3 বড়াই দিয়ে জনগণের অভিপ্রায়কে তুচ্ছতাচ্ছিল্য করার সুযোগ তৈরি হয়। আমি সত্যিই চাচ্ছি বিএনপি ইতিহাস থেকে শিখে এই 2/3কে বাংলাদেশ রাষ্ট্রের যুগান্তকারী পরিবর্তনের কাজে ব্যবহার করুক, অন্যথায় পরিণতি কিন্তু নির্ধারিত। আশরাফ স্যার, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে। আবারও দেখা হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা কথা বললাম চলমান রাজনীতি, সরকারের কার্যক্রম, বিরোধী দলের অবস্থান, এবং জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনমনে যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তার বাস্তবায়নের সম্ভাবনা এবং হতাশা, দুটোই আমরা দুই চিত্রই দেখতে পাচ্ছি। এখন সরকারের উপরই ভার, যে জনপ্রতিনিধিরা সংসদে আছেন তাদের কাছেই আমাদের প্রত্যাশা যে দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, এবং ন্যায্যতার ভিত্তিতে সব কিছু চলবে। বিশেষ করে যে জনগণ, যে সাধারণ মানুষ এখন ভয়াবহ দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে, জ্বালানি সংকট, হামের প্রকোপ, এবং দৈনন্দিন জীবনযাত্রার যে কঠিন অবস্থা, নিত্যপণ্যের দাম বাড়ছে, এসব থেকে পরিত্রাণের জন্যে কার্যকর এবং টেকসই পদক্ষেপ সরকার নেবে, আমাদের জনপ্রতিনিধিরা নেবেন, এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।